ভারত নিয়ে অনেক রকমের আলোচনা চলছে, ভারতই সব ষড়যন্ত্র করছে, ভারতে বসে ফ্যাসিস্ট সরকার প্রধান তিনি সব ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছেন। ভারত নিয়ে এখনো আসলে আমাদের অনেক ভয়। শেষ পর্যন্ত আসলে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ড কিংবা ইসকন নেতার গ্রেপ্তারের জের ধরে আসলে যে ধরনের ঘটনা আমরা দেখেছি সেটি নিঃসন্দেহে আমরা দেখতে চাইনি। আপনি কি মনে করছেন সেই ঘটনাকে ঘিরে, চট্টগ্রামের এই ঘটনাকে ঘিরে বাংলাদেশের মানুষ এখনো আসলে যথেষ্ট সম্প্রীতি কিংবা ঐক্যের জায়গাটিতে আছে, নাকি আরো সামনে আরো ভয়াবহ কিছু আমরা দেখতে যাচ্ছি? সামনে যে কি হবে বলা কঠিন। তবে ভারতে যে কথাটা আপনি বললেন, ভারতের ভূমিকাটা এটা আপনি হয়তো প্রমাণ করতে পারবেন কি পারবেন না, হয়তো ওইভাবে অকাট্যভাবে প্রমাণ করা যাবে না, কিন্তু এটা সত্য, এটা তো ফিলিংসের ব্যাপার। যে আমরা ফিল করি যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কটা আগের মতো নেই। আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে যে সম্পর্কটা আমাদের ছিল, মানে ভারত আমাদের দিকে যতটা অনুগ্রহের চোখে তাকাতো, ভালোবাসার চোখে তাকাতো কিনা জানি না, তবে যতটা অনুগ্রহ চোখে তাকাতো ততটা এখন তাকায় না, এটা সত্য। কিন্তু ভারত আমাদের সঙ্গে খুব একটা বিরূপ আচরণ করছে, কিছু ক্ষেত্রে করছেও, কিন্তু একদম যে করছে না তা না। তো সেগুলো তো সত্য। এখন সেগুলি আমাদেরকে পেইন দেয়, অবশ্যই আমাদেরকে সেগুলো খুব একটা আনন্দিত করে না। কিন্তু প্রশ্ন হলো সেই অবস্থা থেকে উত্তরণের জন্য চেষ্টা আমাদেরকে করতে হবে, তাদেরকেও করতে হবে, কিন্তু আমাদের জন্য বেশি প্রয়োজন এটা। কারণ আমরা তো ওদের উপর মুখাপেক্ষী, বিভিন্ন বিষয়ের কারণে আমরা কিন্তু ওদের উপর মুখাপেক্ষী। তো সেটাকে আমরা করেছি, সেই জায়গাতেও কিন্তু প্রশ্ন আছে। ভারত ধরেন আপনার অনেকদিন ধরে আমাদের দেশের মানুষকে ভারতে যাওয়ার ভিসা দিচ্ছে না, এটা আমরা দেখছি। এতে ওদেরও হচ্ছে ক্ষতি, ওদেরও ক্ষতি হচ্ছে, ওদের ব্যবসা বাণিজ্য অনেক ক্ষতি হচ্ছে, আমাদেরও হচ্ছে। তো এই জিনিসটাকে কি আমরা দ্বিপাক্ষিক একটা শান্তিপূর্ণ সমাধানের দিকে নিতে পেরেছি? আবার দেখেন আমাদের এখানে কিছু হলেই ভারত হলেও কি না হলেও কি এই সংখ্যালঘু অত্যাচারের বিষয়ে ভারত নানা ধরনের মন্তব্য করছে। ওরা রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে তারা এটার প্রতিবাদ করছে, এবং তারা যে প্রতিবাদটা করছে, বিবৃতি দিচ্ছে, ওই বিবৃতিটা কি আসলে বস্তুনিষ্ঠ বিবৃতি? যারা যে আমাদের এখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে বলে বলছে, এটা কি আসলেই সত্য? কই আমরা তো এরকমভাবে দেখছি না, কিন্তু এই প্রচারণা তো চলছে। এখন সমস্যাটা কি জানেন? ডোনাল্ড ট্রাম্প একটা টুইট করলো, করে আমাদের সম্পর্কে বললো আমাদের এখানে সংখ্যালঘুদের অত্যাচার হচ্ছে এবং আমরা সংখ্যালঘুদের উপর নাকি দলবদ্ধ আক্রমণ হচ্ছে। এটা ডোনাল্ড ট্রাম্প একটা টুইট করলো। আমরা জানি এটা ঠিক না। আমি সৌরভ ভাই সারাদিন ধরে চিৎকার করে বললাম যে এটা ঠিক না, কিন্তু আমরা ঠিক না বললাম, প্রমাণ দিলাম, এটাই কি দুনিয়ার কাছে গ্রহণযোগ্য হবে? নাকি ডোনাল্ড ট্রাম্পের একটা টুইট গ্রহণযোগ্য হবে? ডোনাল্ড ট্রাম্পের টুইট গ্রহণযোগ্য হবে, কারণ সে এখন প্রেসিডেন্ট, শক্তিশালী, এবং একটা শক্তিশালী লোক যদি মিথ্যা করেও একটা কথা বলে, সেই কথাটা কিন্তু আমাদের জন্য ক্ষতির কারণ হতে পারে। সেক্ষেত্রে আসলে বাংলাদেশ কোনো না কোনোভাবে কূটনৈতিক তৎপরতায় ভারতের সাথে একটু পিছিয়ে আছে। এটাই যে আমাদেরও কূটনৈতিক তৎপরতা আমি মনে করি আরো তৎপর হওয়া উচিত আমাদের। খালি ভারতের একটা বিবৃতি দিল, এটাকে অস্বীকার করলাম, অমুক করলাম তমুক করলাম, এটা না। আমি মনে করি এটাকে আরো টেকনিক্যালি, আরো সতর্কভাবে এটাকে হ্যান্ডেল করা উচিত। কিন্তু সেই জায়গাটি দায়িত্বটা তো আসলে মূলত যারা এখন উপদেষ্টা পদে আছেন তাদের করার কথা ছিল। তাদেরকে কি আদৌ আমরা কোনো কঠোরভাবে কোনো কিছু করতে দেখেছি? সোহরাব হাসান, তাদের আসলে যে জায়গাটিতে তাদেরকে এই মুহূর্তে বাংলাদেশ দেখতে চাইছে, বিগত 7টি দিন ধরে আসলে যেই ধরনের সংঘাত সহিংসতা আমরা দেখেছি, তাদের কর্মকাণ্ড আমাদের সামনে কোনোটাই কি দৃশ্যমান হলো? বারবার আসলে যে ধরনের ঘটনাই ঘটছে, আমরা একই দিকে আসলে ঘটনাকে মোড় নিয়ে দিয়ে যাচ্ছি। নানা পক্ষের মধ্যে একটি পক্ষের কথা সবসময় উপদেষ্টারা আসলে খুব সুস্পষ্টভাবেই বলেন, যাই ঘটছে সবকিছুই ফ্যাসিবাদের দোষরা করছেন। তাহলে কেন তাদেরকে চিহ্নিত করা যাচ্ছে না? তারা কি করে আসলে এই ধরনের ঘটনা ঘটাতে পারছে? না, এই যে সৌরভ ভাই যে ঘটনা বললেন, যে উচ্চ আদালতে একজন আইনজীবী বিচারকের প্রতি ডিম নিক্ষেপ করেছেন, এখানে ফ্যাসিবাদের দোষটাকে, এই ঘটনাটা যদি বন্ধ হয়, এখানে ফ্যাসিবাদের দোষর কে? ডিম এখন একটা বের করতে পারেন আপনি, এই ডিম যেখান থেকে কিনেছে, সেই ডিম যে বিক্রি করেছে, সে ফ্যাসিবাদের দোষর হতে পারে। এছাড়া তো আর তো কাউকে দেখছি না আমি। আপনি কার কথা বলবেন ভাই? তো এটা হয়েছে কি, আমি বলি আপনাকে, মূল যে ঘটনাটা, এটা কারণটা হলো কি, আমরা একটা আন্দোলনে বিজয়ী হয়েছি না, গণ-অভ্যুত্থানের মাধ্যমে। এই যে গণ-অভ্যুত্থানটা, এটা কি আইন মেনে হয়েছে? হয় নাই। সংবিধান মেনে হয়েছে? তাও হয় নাই। কিন্তু তারা আইনটাকে খারাপ বলেছে, ওই সরকারের আইনগুলিকে খারাপ বলেছে, ওই সরকারের সংবিধানকে খারাপ বলেছে। এগুলো বলে সেটাকে একদম উপেক্ষা করে সরকারের পতন ঘটিয়েছে। কে ঘটিয়েছে? স্টুডেন্টরা, সাধারণ মানুষরা। এই যে সাধারণ মানুষের একবার আইন অমান্য করার, সংবিধান লঙ্ঘন করার যে একটা অভ্যাস তৈরি হয়ে গেল,
এই অভ্যাসটা যে সবসময়ের জন্যই প্রযোজ্য নয়, এটা যে কেবল স্বৈরাচারকে বিদায় করার জন্যই প্রযোজ্য ছিল, আর কখনো প্রযোজ্য নয়। যতক্ষণ পর্যন্ত সংবিধান থাকবে ততক্ষণ পর্যন্ত এটাকে মানতে হবে। যখন থাকবে না তখন আপনি মানবেন না, কোনো সমস্যা নাই। এই যে জিনিসটা, এটা গণঅভ্যুত্থানের পর নতুন সরকারের দায়িত্ব ছিল এটাকে এস্টাবলিশ করা, যে আমরা যা করেছি করেছি, এখন ওদেরকে বিদায় করেছি, এখন আমরা নতুন করে সবকিছু গড়ে তুলবো। যতদিন পর্যন্ত এটা গড়ে না উঠবে ততদিন পর্যন্ত এক্সিস্টিং আইনগুলি চলতে থাকবে, এটা আমরা সবাই মানবো। এরকম একটা ধারণা সবার মধ্যে দেওয়া উচিত ছিল। সরকার সেই কাজটা করতে পারে নাই। কেবল করতে পারে নাই তা না, সরকারের যারা অংশ, যারা উপদেষ্টা, তারা ওই আইন ভঙ্গটা চালিয়ে গেছে। তারপরেও সংবিধানের আলোকে শপথ দিয়েছে। আমরা মুখে এক কথা বলছি, কিন্তু আমরা কাজের সময় সে সব কথা কি ভুলে যাচ্ছি? না, এটা সঙ্গে মিলল না। কারণ মুখে যেটা বলতে, তার মুখেই বলছে যে আমি সংবিধান মানি না, তারা মুখেই বলছে আমি বঙ্গবন্ধুকে জাতিপিতা মানি না, তারা মুখেই বলছে আমি এগুলো মানি না। তো ওইগুলো তো পার্ট অফ কনস্টিটিউশন। আবার ওই কনস্টিটিউশনের আলোকে আপনি আবার শপথ নিয়ে আসছেন। তো এই যে আপনার মধ্যে যে স্ববিরোধিতা, এই স্ববিরোধিতা কিন্তু সাধারণ মানুষের মধ্যেও ছিল। তারাও ভেবেছে আমি সংবিধান না মানলে কোনো সমস্যা নাই। এখন আপনি কোনটা মানবেন না? উপদেষ্টারা মানতেছেন না, যেটা ওনাদের জন্য সুবিধা এটা মানতেছেন না। এরাও ভাবতেছে আমার জন্য এটা সুবিধা, একটা কলেজকে আমি ভাঙচুর করতে পারি, এটা বেআইনি কিছু হবে না, আমি ভাঙলাম, এটা ভাঙা আমার জন্য সুবিধা, তারা ভেঙে আসলো। তো এই যে মানে অমান্য করার যে প্রবণতাটা, এটা যখন আপনি একটা বৈধ প্রবণতা হয়ে যায়, তখন হয় কি উনি ওনার মতো করে অমান্য করে, আমি আমার মতো করে অমান্য করি, সবাই অমান্য করি। স্পষ্টভাবে যদি আসলে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া না হয়, সেক্ষেত্রে এই জায়গাগুলো আরো বৃদ্ধি পাবে। সেই বিষয়ে আমাদের আরো সচেতন। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা যথেষ্ট তৎপর থাকা প্রয়োজন ছিল কিনা এই সময়টাতে, তাদের তৎপরতা নিয়ে আমরা প্রশ্ন তুলতে পারি কিনা। প্রথম আলো কিংবা রেজিস্ট্রার অফিসের সামনে আমরা যে ধরনের ঘটনা ঘটতে দেখেছি, গণমাধ্যমগুলোকে আসলে আমাদের আরো বেশি নিরাপত্তার আওতায় আনার কথা ছিল কিনা? ধন্যবাদ বন্ধু মাসুদ কামালকে, শুভেচ্ছা। বিষয়টা হচ্ছে দেশ যেভাবে চলার কথা ছিল সেভাবে চলছে না। ছাত্র গণ অভ্যুত্থানের যে প্রত্যাশা ছিল সেটা ধীরে ধীরে কিন্তু মিয়ে যাচ্ছে, ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে। সাধারণ মানুষের যে প্রত্যাশা ছিল সেটি অন্তর্বর্তী সরকার কোনোভাবেই পূরণ করতে পারছে না, বা তারা যে পূরণ করতে আন্তরিক সেটাও প্রমাণিত হচ্ছে না। গত এক সপ্তাহের যে ঘটনা ঘটলেও সেটা কিন্তু এক সপ্তাহের ঘটনা না। 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন, দেশ ত্যাগ করেছেন, কিন্তু গণভবনে সেনাবাহিনী ছিল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল, ধরে নিলাম পুলিশ নিষ্ক্রিয় ছিল বা তারা হীনবল ছিল, তাদের ভয় ছিল। সেনাবাহিনীর তো ভয় থাকার কথা না। মানে একটা বাড়ি বা একটা মানে স্থাপনা রক্ষা করতে পারবেন না তারা, মানে এটাই বিশ্বাসযোগ্য না। অর্থাৎ তারা কি করতে দিয়েছে? কারণ সেনাবাহিনী এই আন্দোলনের সমর্থন করেছে, না হলে তারা এই এখন যে বিশৃঙ্খলা আমরা দেখছি, আমি বলছি যখন এই এগুলোকে কোথাও না কোথাও মিলে ফেলা হচ্ছে, না কোথাও না কোথাও এটিকে ছাড় দেওয়া হয় অথবা করতে দেওয়া হয়, তখন অন্যরাও কিন্তু এই সুযোগটা পায়। আপনি দেখেন যে তারপর এই ছাত্র গণ অভ্যুত্থানের পর বিভিন্ন জায়গায় মব জাস্টিস শুরু হলো, যে জায়গায় ধরে আপনার শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি অফিসে মানে কেউ চেয়ারে বসে আছেন তাকে উঠিয়ে দেওয়া হলো, আবার আরেকজনকে চেয়ারে এনে বসিয়ে চাইলেই যে কোনো বিষয় আমরা দাবি নিয়ে রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছি। এই যে দৃশ্য, তো যে আমরা যেটা দৃশ্যমান হলো এই সোহরাওয়ার্দী কলেজ বা মোল্লা কলেজ বা ন্যাশনাল মেডিকেল, এটাই কিন্তু একমাত্র ঘটনা না। অর্থাৎ আইন না মানার একটা আমাদের প্রবণতা আছে। সেটি আসলে আমাদের প্রবণতা নাকি কোনো কারণে অন্তর্বর্তীকালীন সরকার যথেষ্ট কঠোর হচ্ছে না, নাকি তারা হচ্ছে না? ঠিক আছে, কিন্তু কঠোর হবে কার উপর? অন্তর্বর্তী সরকার তো যারা সাবেক স্বৈরাচারের সমর্থক ছাড়া সবাই তো তাকে সমর্থন করেছে, এই সরকারকে অভিনন্দিত করেছে, এবং ছাত্র নেতারা তো বটেই, এবং ছাত্র নেতারা এই সরকারের অংশ। সুতরাং যেটি মাসুদ কামাল বলেছেন, আমিও মনে করি সবারই দায় আছে, সম্মিলিত দায়। এবং একটি সরকারের তো আপনি গোয়েন্দা বিভাগের কথা বললেন, সরকারের বিভিন্ন রকম, এবং এই ছাত্ররাই কিন্তু আন্দোলন করেছে। এই যে 3টি কলেজের এই কলেজের ছাত্রছাত্রীরাই কিন্তু
5 আগস্টের আগে এই ছাত্র গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে, তারা বিজয়ী হয়েছে। এখন একটা হচ্ছে যে এই ছাত্র নেতারা নতুন কমিটি করছে বিভিন্ন জায়গায়, আর সমন্বয়ক আমরা দেখছি, আবার সমন্বয়কদের বাদ দিয়ে নতুন ভাবে তারা সাংগঠনিক, কিন্তু এই ধরনের বিশৃঙ্খল ঘটনায় তারা আসলে কি করছেন সেটি নিয়েও তো প্রশ্ন আছে। এটা হচ্ছে যে তারা কি করছেন, আর সরকারের তো মেশিনারিজ আছে, রাষ্ট্রযন্ত্র, সেটি ব্যবহার করতে কেন করা হচ্ছে না, কেন কঠোরভাবে সেটিকে প্রয়োগ করা হচ্ছে না, সেই প্রশ্ন তো প্রত্যেকের মনেই